ধনসিঁড়ি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে সকালের শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাসির আহমেদ কাবুল। আমার সাথে আপনাদের পরিচয় এতটুকুই, আমি আপনাদের গল্প পাঠ করে শোনাই। তবে একটু নিজের ঢোলটা পিটিয়ে নেই। এই ধারায় আমি সম্পূর্ণ নতুন, অর্থাৎ ইউটিউবে আমি একেবারেই নতুন। আমি মূলত কবি ও কথা সাহিত্যিক। আমি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত একজন গীতিকার। আমি সারাটা জীবন মিডিয়ায় কাজ করেছি, সাংবাদিকতা করেছি। বর্তমানে আমি অবসরপ্রাপ্ত একজন মানুষ। শিল্প সংস্কৃতির সাহিত্যের প্রতি আমার টান আজীবনের। আমি খুব ছোটবেলা থেকে লেখালেখি শুরু করেছিলাম। এ পর্যন্ত আমার 5টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, উপন্যাস, ছোটদের জন্য গল্প, বিচিত্র। এই ধরনের আমার প্রকাশিত বইয়ের সংখ্যা 35টিরও বেশি। আমার একটি নিজস্ব প্রকাশনা প্রতিষ্ঠান আছে। বইমেলায় প্রতি বছর তার জন্য স্টল থাকে। প্রতিষ্ঠানটির নাম জলছবি প্রকাশন। আপনারা যদি কখনো বইমেলায় আসেন, আমার সাথে দেখা হবে। আর একটা বিষয়, আপনাদের সাথে আমার যোগাযোগটা আর কতদিন থাকবে এই ইউটিউব চ্যানেলে আমি ঠিক জানি না। আমি ইউটিউবের কাছে মনিটাইজেশনের জন্য দরখাস্ত করেছিলাম, কিন্তু তারা কয়েকটি ধারায় আমাকে নাকচ করে দিয়েছেন। আমি চেষ্টা করব টিকে থাকার জন্য। মনিটাইজেশনের জন্য আমি লিখি না, আমি টাকার জন্য আমি লিখি না। মনিটাইজেশন হলে আমি টাকা পাবো, কিন্তু টাকা ছাড়াও আমার চলবে। আমি আপনাদের সাথে সুন্দর একটা সম্পর্ক রাখার জন্যে মনিটাইজেশন আমি চাই না, আমি টাকা চাই না। ইউটিউব যেন আমার চ্যানেলটা চালিয়ে রাখার পদক্ষেপ নেয়, এইটুকুই শুধু অনুরোধ। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। আমি আর বক করব না, আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে, গল্পগুলো ভালো লাগে, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, বন্ধুদের গল্প শুনতে সহায়তা করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য আমার অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা থাকলো। আজকের গল্প প্রেমের বিচিত্র ধারা। এই গল্পটি লিখেছেন ডিনো প্রোভেনশাল। গল্পটি পাঠ করছি। সজ্জারা বিশ্রী জায়গার বিশ্রী নাম। আমি কখনো সেখানে যাইনি, কিন্তু জায়গাটি নিশ্চয়ই ভয়ানক বিশ্রী। মাছ ভর্তি একটা রেস্তোরাঁ। কলমটা এত শক্ত যে নিব কাগজে আটকে যাওয়ায় কাগজ ছেড়ে গেল। বাধ্য হয়ে আমাকে লেখা বন্ধ করতে হলো। মেজাজটাও ছিল বড় গরম। আর মেজাজেরই বা দোষ কি? হতভাগা স্টেশনে 1 কাপ কফি খাওয়ার জন্যে গাড়ি থেকে নামলুম। আর কিনা কফি খাওয়া শেষ হতে না হতেই গাড়ি আমায় ছেড়ে চলে গেল। আমার বন্ধু জানালা দিয়ে মুখ বাড়িয়ে বললেন যে তিনি আমার সুটকেসের দিকে সতর্ক দৃষ্টি রাখবেন এবং মিলানে নিরাপদে সুটকেস পৌঁছে দেবেন। কিন্তু সুটকেসের জন্য তো আমার চিন্তা নয়। আমার দুর্দশার কেউ তা জানে না, ভাবতেও পারে না। পরের গাড়ির আশায় আমাকে 3 ঘন্টা এখানে অপেক্ষা করতে হবে। পুরনো মাছ ভর্তি রেস্তোরাঁর চারদিকে ভালো করে তাকিয়ে দেখলাম। পুরনো দেয়াল, ঘরের মধ্যে 4খানা ছোট ছোট মার্বেলের টেবিল। একখানা টেবিলে 25-35
বয়সের সুসজ্জিত একটি ভদ্রলোক বসেছিলেন। তার মাথায় কোঁকড়ানো চুল, চোখে সোনার রিমের চশমা, তার মুখখানি অভিব্যক্তপূর্ণ বুদ্ধির দীপ্তিতে উজ্জ্বল। তিনি হাস্যোজ্জ্বল দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। আমিও তার দিকে তাকালাম এবং তাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি আমার দিকে তাকানো মোটেই ভালোবাসি না, কিন্তু এতে তার তাকানো যেন বেড়েই চলল। তারপর হঠাৎ তিনি উঠে পড়লেন, নিজের টুপিটা টেবিল থেকে তুলে নিয়ে আমার কাছে এসে হাজির হলেন। দেখুন, আমাকে যদি, কিন্তু নিশ্চয়ই আমাকে অবশ্যই চেনেন। নিশ্চয়ই আপনাকে চিনি না। ও, মাফ করুন। তিনি যেন কিঞ্চিৎ বিস্মিত হলেন। আমার মনে হয় আপনাকে যেন চিনি, আর আমাকে অবশ্য সবাই চেনে। আমার নাম ফ্রেজ্জি এমপি। ও, আমি বিস্ময় না দেখিয়ে কিঞ্চিৎ নত হয়ে নমস্কার করলাম। তাহলে আপনাকে বলছি, শুনুন। পার্লামেন্টের মেম্বারদের সম্বন্ধে আপনার চমৎকার প্রবন্ধটা আমি কাগজে দেখেছি। দেখুন, আপনার সব লেখাই আমি পড়ি। আমার এত ভালো লাগে। দেখুন, যে প্রশংসা আমার প্রাপ্য নয়, দয়া করে তো তেমন প্রশংসা আমায় করবেন না। আমার উদ্দেশ্য আপনাকে প্রশংসা করা নয়, সেজন্য আমি এখানে আসিও নি। দেখুন, আমি আপনার বেশি সময় নষ্ট করব না। আমার বেশি কথা বলবারও নেই। আমি আপনাকে শুধু বলতে এসেছি যে আমি দৈবক্রমেই পার্লামেন্টের মেম্বার হয়েছি। আমার বাবা মেম্বার, আমার কাকাও মেম্বার, এবং বিয়ে করার পর দেখি যে আমার শ্বশুর মশাইও মেম্বার। তাদের ইচ্ছানুসারী আমাকে নির্বাচনে দাঁড়াতে হলো। ধরতে গেলে পার্লামেন্টের সদস্য হওয়াটা যেন জীবিকা নির্বাহের উপায়, আর কি। আপনার মতে পার্লামেন্টের নির্বাচন ব্যাপারটা একটা অনাবশ্যক সার্বজনীন ঝঞ্ঝাট। যার পক্ষে বেশি লোক থাকে সেই ভোট যুদ্ধে জয়ী হয়। নির্বাচনে আর কিছুই দরকার নেই। হ্যাঁ, আমার মনে হয় এটা খুবই সত্য কথা। ভুলেও মনে করবেন না যে কয়েক হাজার বোকা নরনারীর ভোটে নির্বাচিত হয়ে আমি গর্বিত। তার চেয়ে বরং আপনার মতো একজন লোকের প্রশংসা আমার পক্ষে। কিন্তু আমি তো বলেছি। হ্যাঁ, সে কথা সত্যি। শুনুন, আমি খুব একটা বোকার মতো কাজ করতে যাচ্ছি। না না, দেখুন, হাসবেন না। আমি সত্য কথাই বলছি। আমার মনে হয় আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করতে পারেন। আপনাকে আসতে দেখেই আমার প্রাণে আশা জেগেছে। কিন্তু অবশ্য আপনি বলতে পারেন যে আপনাকে আমি চিনি না, কিন্তু এ কথা সত্যি নয়। যেসব লোক জীবনে একটা সত্য কথা আমার কাছে বলেনি, তাদের চেয়ে আপনাকে আমি অনেক বেশি চিনি। দেখুন না, আপনার কত লেখা আমি পড়েছি। এমন লোককে আপনি কখনো দেখেননি যাকে প্রথম দেখেই বিশ্বাস করতে ইচ্ছে হয়, যার সাহচর্য এবং সাহায্যের জন্যে মন কেঁদে ওঠে। আমার মনে হয় আমি যেন সব ইচ্ছা শক্তি হারিয়ে ফেলেছি। আমার সাহস গড়ে তোলার জন্যে আমার অন্য একজনের সাহায্যের খুব প্রয়োজন। সে এসে আমাকে ঘাড় ধরে সোজা করে নিয়ে যাবে। যদি সে আমাকে টেনে টেনে নিয়ে বেড়ায় আর লাথিও দেয়, তবু কিছু মনে করব না। শুধু তার হৃদয় যন্ত্রণা আমি বুঝতে পারলাম। উনি উত্তেজনায় লাল হয়ে উঠে মুখ থেকে ঘাম মুছতে লাগলেন। কিন্তু এ কি ঘাম মোছা, না মুখ লুকোবার গোপন চেষ্টা?
আমি জানি না, কিন্তু কোন উপায় যদি আপনার কোনো কাজে লাগতে পারি। আমার মনে হয় আপনি পারেন, কিন্তু দেখুন, আমায় ব্যঙ্গ করবেন না, কিন্তু আপনার মুখেরও ব্যঙ্গ কি সুন্দর। আপনার পার্লামেন্টের মেম্বারদের সম্বন্ধীয় প্রবন্ধটিতে আমি বলেছেন যে ট্রেনে পাস পাওয়া, রুমে যাওয়া, সুন্দর করে থাকতে পাওয়া প্রভৃতি মেম্বারদের কত সুবিধা। সেসব সুবিধা হয়তো আছে, কিন্তু আমার ও ঘরের প্রতি কোনো মোহ নেই জানবেন। মিলানে আমার স্ত্রী এবং আদরের মেয়েটি আছে, আর আমি নিজে এক বিবাহেরই পক্ষপাতী। এতদিন বেশ কেটে যাচ্ছিল, কিন্তু এখন ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটেছে। মাফ করবেন, আপনি কি বিবাহিত? প্রায়। কিন্তু তিনি বড় ব্যথিত স্বরে বললেন, আপনি যদি আমাকে এমনি করে উপহাস করেন তবে মাফ করবেন, আপনাকে আর কষ্ট দেব না। তার বিব্রত ভাব দেখে আমার করুণা হলো। আমি সাদরে তার হাতটা তুলে নিয়ে চোখের দৃষ্টিতে তাকে বুঝিয়ে দিলাম যে তার গল্প শুনব। ব্যাপার খুবই সোজা। আপনার মতো সাহিত্যিকেরা এই ব্যাপার নিয়ে গল্প প্রভৃতি লিখে থাকেন। মানে, আমি আমার স্ত্রী ছাড়া অন্য একটি মেয়ের প্রেমে পড়েছি। ব্যাপারটা খুবই হাস্যকর বলে মনে হচ্ছে, আমি জানি, কিন্তু আমার কাছে এটা মোটেও হাস্যকর নয়। আমি শুধু রোম্যান্স করেই সন্তুষ্ট নই। আমার সঙ্গে মেয়েটির আজ দেখা হবার কথা আছে। তিনি ব্যগ্রভাবে ঘড়ির দিকে তাকালেন। দেখা করার জন্যে মন খুবই ব্যগ্র, আবার ভয়ও হচ্ছে। আমি তাকে বলবো, চলো আমরা চিরদিনের মতো চলে যাই। স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে মিলানে তার করব, আর সঙ্গে সঙ্গে আমার আত্মাকে অভিশপ্ত করব। কিন্তু দেখুন, চলে যাবার পথে আর কি কোনো বিপদ নেই? সেই তরুণী কি অভিভাবকহীনা? হ্যাঁ, ওর স্বামী ওকে ছেড়ে আরেকটি মেয়ের সঙ্গে আমেরিকায় পালিয়ে গেছে, হতভাগা। হ্যাঁ, তা তো বটেই। আপনি কি ভাবছেন আমি বুঝতে পারছি? আপনি ভাবছেন যে আমিও কাল জগতের চোখে ওরই মতো নিচুমনা হতভাগা হব। আমিও জানি যে জগৎ আমাকে তাই ভাববে, কিন্তু উপায় নেই। আমার মতো বদলাবার সাহস পর্যন্ত নেই। কাজেই 1 ঘন্টার মধ্যে যখন ব্রেসেলোর গাড়ি আসবে তখন গাড়িতে উঠে পড়ব, টাইম টেবিল দেখব, সুইটকেস বন্ধ করব, কুলিদের সঙ্গে তর্ক করব, এমনি করে নিজের বিবেক বুদ্ধিকে দাবিয়ে রাখব। আমি ছোটবেলায় যখন কোনো বিপদে পড়তাম তখন আমি এমনি করতাম। বিবেকের দংশন একরকম রোগ ছাড়া আর কিছু নয়। আমি যদি এর হাত এড়াতে পারতাম। কিসের হাত এড়াতে পারতেন, বিবেকের না প্রেমের? তিনি হতবুদ্ধি হয়ে গেলেন যেন। এই এই প্রেমের, সে আর বেশি কথা কি? আপনি আপনার পরিবারকে ভালোবাসেন? নিশ্চয়ই ভালোবাসি। জানেন, আমি ভালোবেসে বিয়ে করেছিলুম। আমার স্ত্রী যুবতী আর সুন্দরী, আর আমার আদরের সেই মেয়েটি। তিনি পকেট থেকে বের করে ঝাঁকড়া চুল, বুদ্ধিদীপ্ত ছোট্ট একখানি সুন্দর মুখের ফটো আমার সামনে ধরলেন। আমার উৎসুক মাফ করবেন, কিন্তু এইমাত্র আপনার পকেট বুকে বিয়ের একটা আংটি দেখলুম না? হ্যাঁ, আংটিটা আমায় দিন। বেশ, এবার একটা পরুন তো। এখন বলুন তো, ব্রেসলোতে যে মেয়েটির সঙ্গে আপনি দেখা করতে যাচ্ছেন তাকে কি আপনি সত্যিই ভালোবাসেন? ব্রেসেলো, আপনি কি করে অনুমান করলেন?
কে আপনাকে বললে যে তার বাড়ি ব্রেসলয়? দয়া করে শান্ত হন। আপনি নিজেই 2-1 মিনিট আগে সে কথা বলেছেন। আপনি কি নিশ্চয়ই তাকে ভালোবাসেন? হায় ভগবান, এ যেন এক প্রকার বেদনা। এইখানে কি যেন আমাকে দংশন করে। তিনি তার পকেট হাত দিলেন। যখনই আমি তার কথা ভাবি, তার কাছে সব সময় থাকতে, সর্বদা তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। এবং আচ্ছা আচ্ছা, প্রথম থেকেই কি আপনার এমনি ইচ্ছে হতো? ভেবে দেখুন, তিনি যে আপনাকে ভালোবাসেন তার প্রমাণ আপনি পেতেন। হ্যাঁ, পেতাম। আর আপনি কি করতেন? আমি ওর সঙ্গে সামান্য প্রেম করতাম, যেমন প্রত্যেক পুরুষই প্রত্যেক সুন্দরী যুবতীর সঙ্গে সঙ্গ করে থাকে। সে চাটুকারিতা খুব ভালোবাসতো। ও মনে করত যে আমার প্রেম ভান মাত্র, কাজেই আমি ওকে বোঝাতে চেষ্টা করলুম। তারপর ও আমায় বিশ্বাস না করাতে বিরক্ত হওয়ার ভান করলুম। তারপর বলুন বলুন, সব কিছু বলুন। আপনি ভান করতেন যে আপনি ওকে সত্যিই ভালোবাসেন। হ্যাঁ হ্যাঁ, প্রায় তাই। যাক, ওকে অনেক কিছু বলতুম, প্রাণের কথা, আবেগের কথা। যেমন 10 বছর আগে স্ত্রীকে বলতুম, চুপি চুপি করে তাড়াতাড়ি ওর সঙ্গে কথা বলতুম, যদিও এর সবটাই ছিল অভিনয়। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয়। তারপর আস্তে আস্তে অভিনয় বাস্তবে পরিণত হতে লাগলো। আর আজ তাই আমি এই দেখা করার আয়োজন করেছি। এতে আমার পরিবারের ধ্বংস ঘনিয়ে আসবে। দেখুন, যারা একসঙ্গে দুটো জিনিস বিশ্বাস করেন, আমি সে দলের লোক নই। দেখুন, আমি বাড়ি ফিরে মিছে কথা বলে অর্ধেক হৃদয় নিয়ে স্ত্রীকে ভালোবাসার ভান করব না। কাজেই আমাকে বাড়ি গিয়ে সব কিছু খুলে বলতে হবে। তাহলেই আমাদের বিচ্ছেদ হবে, আর সঙ্গে সঙ্গে আমার আত্মাও হবে অভিশপ্ত। দেখুন, আমি ধর্ম খুব বিশ্বাস করি, কিন্তু এখন ধর্ম কোনো কাজে লাগছে না। এই যা, না হয় এখান থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন, এই তো? তারই ব্যবস্থা করব এখন। ছোট্ট গাড়িটা সবে স্টেশনে ঢুকলো। কুলিরা চিৎকার করে উঠল, ওস্টালা পারমা, বদল হওয়া নেই। পার্লামেন্টের সভ্যটি সবে কুলি ডাকতে যাবেন, তখন আমি শান্ত কণ্ঠে বলে উঠলাম, না, বসুন, আমি আপনার চিকিৎসা করব ঠিক করেছি, কিন্তু প্রথম প্রতিজ্ঞা করুন যে পরের গাড়িতে যাবেন, এ গাড়িতে নয়। বেশ, তাই? তবে আমাকে বাড়িতে তার করতে হবে, এই যা। হ্যাঁ, আমি আপনার সঙ্গে যাব। প্রতিশ্রুতি দিলেন তো? দুটো টেলিগ্রামের ভাষাও আমি ওকে বলে দিলুম। প্রথম টেলিগ্রাম করা হলো ব্রেসলয়, যাওয়া হলো না, চিঠি লিখছি। আর দ্বিতীয়টা করা হলো মিলানে, আজকের রাতে শেষ গাড়িতে যাচ্ছি। দ্বিতীয় টেলিগ্রাম তার স্ত্রীর নামে। কাজেই আজকে রাতে আমরা দুজন একসঙ্গে যাচ্ছি। তা বটে, কিন্তু আপনি প্রবল হৃদয় বেগের বিরোধিতা করছেন, কথার বদন্যতায় এবং বন্যায় তিনি আমায় ব্যস্ত করে তুললেন। আমার মনে হয় ব্রেসলয় যেতে পারলে তিনি তার প্রণয়ীকে কথার সাগরে ডুবিয়ে ছাড়তেন। গাড়িতে আমাদের গাড়ি অবশ্য শেষ পর্যন্ত স্টেশনে এলো। তিনি কেবল কথাই বলে চললেন। তিনি আমাকে মুক্ত কণ্ঠে ধন্যবাদ দিতে লাগলেন। তার প্রেমের ব্যাপার, তার পরিবারের ব্যাপার সব আমায় খুলে বললেন।
অবশেষে তিনি বলে উঠলেন, আপনি একটি আত্মাকে আজ অভিশাপের হাত থেকে বাঁচিয়েছেন। আমার মনে হতো আমি নিশ্চয়ই প্রেমে পড়ে গেছি। আজ আপনার সঙ্গে দেখা না হলে আমার কি যে হতো। আপনি একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। তিনি তার স্ত্রীকে এসব কথা বলবেন কিনা সে বিষয়ে কয়েকবার আমার উপদেশ চাইলেন। আমি প্রতিবারই বলতে নিষেধ করলাম। আমার কাছে এটা অনাবশ্যক বলে বোধ হলো। তিনি তখন ভাব প্রবণতায় খুব ভক্ত। তখন তাকে বললাম, আপনি একাই পাপ করেছেন। স্ত্রীকে এই বিপদ কাহিনী শুনিয়ে তাকে কেন কষ্ট দেবেন? একাই অনুতাপ করুন আর এমনি করেই পাপের শাস্তি ভোগ করুন। মেলানে বন্ধুর সাথে দেখা। তিনি হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, শয্যারায় বসে বসে 3টি ঘন্টা কি করে কাটিয়েছি। সঙ্গীকে অভ্যর্থনা করতে স্টেশনের একটি সুন্দর ছোট তরুণী এসেছিল। ঠিক তার স্ত্রীর বর্ণনার সঙ্গে মেলে। এমন সুন্দর মেয়ের জন্য বেড়েছিল সর্বমা পৃথিবীর সব জায়গায় ছাড়া যায়। মেয়েটি যেন বুদ্ধিমতী, বিশ্বাস। এমন মেয়ের কাছে হৃদয় খুলে দেওয়ায় না জানি কত আনন্দ। সঙ্গীত দেখে স্ত্রীর সঙ্গে মিলিত না হতেই তাকে সব খুলে বলেছেন। এমনি করে একটা ট্রেন মিস করে আমি একটি আত্মাকে রক্ষা করেছিলাম। সবচেয়ে আমার খারাপ লাগে এই যে তার স্বামীকে ফিরিয়ে দিয়েছে বলে তরুণীটি সর্বদা আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। তিনি যে কতবার আমায় কথা বলেছেন তার ঠিক নেই। সময় পেলেই যখন আমি একা থাকি তখনই তিনি আমাকে কৃতজ্ঞতা জানাতে আসেন। অবশ্য আমি ওকে ভালোবাসি না, তবে আমি ভালোবাসার ভান করি। মিলনাত্মক ব্যাপারের পরিসমাপ্তি যে কোথায় হয় কে জানে। এখন আমাকে কে বাঁচাবে? কে আমার আত্মাকে রক্ষা করবে? আমার পরিবার ঈশ্বরের শ্রেষ্ঠ দান, তাকে কে বাঁচাবে? গল্পটি শুনলেন, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আরও একবার অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মন্তব্য করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন।